অদ্ভুত পাবলিক এরা। ওরে বাপরে, রাস্তার কন্ডিশন দেখো। বাইকে আসছো তারা কিন্তু একটু সাবধানে চালাবে। বিকেল বেলার পর থেকে এই রাস্তাটা সেফ নয় আর কি। কি হয়েছে দাদা সামনে? কেস করেছে, পুরো দুদিকের ন্যাশনাল হাইওয়ে বন্ধ। ও শিট, কেস করেছে, এটা খুলে গেল, ওয়েল্ডিংটাই বেরিয়ে গেছে খুলে। জয় জগন্নাথ। বেরিয়ে পড়লাম বাগডোগরা থেকে। এখন ঘড়িতে বাজে পাক্কা 9টা। ইচ্ছা করে আজকে একটু লেট করেই বেরোলাম, তার কারণ হচ্ছে এখানে নিচে যে দোকানটা আছে, যেখানে আমি অ্যাকচুয়ালি এখানে এলে খাই, সেই দোকানটা খোলে 8:30টার সময়। এবার আমার মনে হলো যে আমি যদি এখান থেকে একটু খিদেও পেয়েছিল অবশ্যই, তো আমার মনে হলো যদি আমি এখান থেকে ব্রেকফাস্টটা করে বেরোই তাহলে কিন্তু আমাকে রাস্তায় দাঁড়াতে হবে না। আমি একদম লাঞ্চের জন্য দাঁড়াবো, মাঝখানে যদি একটু ব্রেকের জন্য 5-10 মিনিট দাঁড়িয়ে সেটা আলাদা, কিন্তু যদি আমাকে আবার ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াতে হয় তাহলে কিন্তু আমার অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্যই আমি সেই সব চিন্তাভাবনা করি আমি আজকে এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। টোটাল কলকাতা থেকে শিলিগুড়ি এবং লিংসেবং হয়ে আবার বাগডোগরা হয়েছে 808 কিলোমিটার। এখন এই মুহূর্তে বেরিয়ে যাব সোজা, দেখি কত দূর একটানা চালানো যায়। একটুখানি দাঁড়াবো মাঝখানে, বাট যত দূর যাওয়া যায় তত দূর চলে যাব, কারণ এমনি আমার একটুখানি বেরোতে লেট হয়েছে আর দাঁড়াবো না। অবশ্য কলকাতায় আমি যদি রাতে 12টার সময় ঢুকি আমার কোনো অসুবিধা নেই। যেতে যেতে আরও গল্প করছি তোমাদের সাথে। আর যারা প্রথমবার আমাদের এই ট্রিপটা দেখছো বা আমাদেরকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। যারা এই ট্রিপটা পুরোটা দেখলে তাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর সমস্ত রকম আপডেট, তোমরা ছবি যেগুলো আমি তুলেছি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে hip_CPL। আমি ব্রেকফাস্টে খেলাম 3টে পুরি, নিয়েছিলাম একটা 1 লিটার জল, কারণ আমার কাছে একটা জল আছে, বাট তাও আমি রিফিল তোমরা জানোই আমি রিফিল করতেই বেশি পছন্দ করি, সেটা পেট্রোল হোক বা জল। 1 বোতল জল মানে 1 লিটার জল নিয়েছিলাম, 3টে পুরি আর একটা ব্ল্যাক টি। আমার টোটাল বিল হলো 70 টাকা। এখান থেকে পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ে বোর্ড, এখান থেকে দেখাচ্ছে কলকাতা 553 কিলোমিটার। ওরে বাপরে, ওরে বাপরে, রাস্তার কন্ডিশন দেখো। এটা জাস্ট বাগডোগরার মেন রোডটা শেষ হয়, সেখান থেকে যখন বাঁ দিক নিয়ে আবার ডান দিক নিয়ে আমরা উঠি আবার মেন রোডে, সেইখান থেকে রাস্তার কাজ হচ্ছে। পুরো রাস্তার অবস্থা খুব খারাপ। এই রাস্তা মানে এই পার্টটা পূর্ণিয়া অবধি আমার কোনো দিন জীবনে ঠিক হওয়ার না। আমি কোনো দিন দেখলাম যে ওটা ঠিক হয়েছে রাস্তাটা, মানে ঈশ্বর জানে, আর যারা এই ডিপার্টমেন্টে আছে তারাই জানে। এটা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের এত খারাপ অবস্থা দেখো, পুরো প্যাচ ভর্তি। অতএব যারা বাইকে আসছো তারা কিন্তু একটু সাবধানে চালাবে, মানে ওদিকটা তো ছেড়েই দাও, আর এই ফেরার রাস্তাটাতেও খুব ওই বাবা খারাপ অবস্থা। টোল প্লাজা পেরিয়ে আসার পর দেখছি রাস্তার কন্ডিশন আপাতত খুব ভালো, পুরো টার্মেক রাস্তা করেছে। এখান থেকে আবার ওয়ান ওয়ে আছে, ডাইভারশন আছে, কারণ ওদিকে রাস্তার কাজ হচ্ছে। সেদিন চা বাগান আমাদের স্বাগত জানিয়েছিল, আজকে বিদায় জানাচ্ছে। আমার ডান দিকে চা বাগান আর বাঁ দিকে চা বাগান। এখানে ডাইভারশন শেষ, রাস্তার কাজ হচ্ছে, মানে বাঁ দিকে রাস্তার কাজটা হচ্ছে। দেখা যাক ওদিকটাই কি অবস্থা। কিছুটা রাস্তা ভালো, কিছুটা রাস্তা খারাপ। খারাপ মানে খুব খারাপ, খুব খারাপ। দেখতেই পাচ্ছ সামনে গাড়িটা যাচ্ছে, পুরো ধোঁয়া উঠছে। ও সামনে ভর্তি পটলস, কোথা থেকে গাড়িটা চালাবে? যে রাস্তার কি অবস্থা, মানে বুঝতে পারছো, ট্রাক ফাক পড়লে একবার এখানে অ্যাক্সেল ভেঙে নিয়ে ঢুকে যাবে। ইভেন হয়েও ছিল, আমি যখন আসছিলাম না তখন আমি কিছুটা হয়েছে আমার ট্রাকটা, বাট 100 টো করতে হচ্ছে। এই রাস্তার এই অবস্থা হলে টো তো করতেই হবে, খুব স্বাভাবিক। বাগডোগরা আসার সময় আর পাশ থেকে একটা চা বোঝাই গাড়ি গেল, কিছুক্ষণ পর গিয়ে দেখলাম একটা জায়গাতে চা বোঝাই গাড়িটা অ্যাক্সেলটা ভেঙে ঢুকে জাস্ট বসে আছে রাস্তার মধ্যে। দেখতেই পাচ্ছ সামনে পুরো ধোঁয়া উঠছে, ধোঁয়া। আরে বাপরে 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 বাপরে। এখানে পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ে বোর্ড, এখান থেকে মালদা দেখাচ্ছে 183 কিলোমিটার। এখান থেকে রাস্তাটা মোটামুটি তো আপাতত ভালো দেখছি, দেখা যাক। এই মুহূর্তে ঘড়িতে বাজে 10টা 5 আর আমরা উঠে পড়েছি ইসলামপুর বাইপাসে। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 484 কিলোমিটার, রাঁচি 540, লখনৌ 865 কিলোমিটার। আর এখান থেকে নামার সাথে সাথেই পাম্প। ও
জাস্ট ইসলামপুর বাইপাস তুমি একটা পিক আপ নিয়ে আসবে এবং খুব সাবধানে সেই পিক আপটা ম্যানেজ করবে, কারণ একদম বাইপাস থেকে তুমি নামবে, ভালো রাস্তা শেষ এবার একটা গাড্ডা। আমি এটা আইডিয়া করে রেখেছিলাম বলেই আমি এটা ম্যানেজ করতে পারলাম গাড্ডাটাকে, কারণ আমি জানি যে ইসলামপুর বাইপাসের পরেই রাস্তা খারাপ। যদিও রাস্তার কাজ হচ্ছে, দেখা যাক। ইসলামপুর বাইপাসের পর থেকে রাস্তার কন্ডিশন জাস্ট জঘন্য, জাস্ট এইরকম, মানে কোনো রাস্তা নেই। দেখো মানে উঠে গেছে, কোনো টার্মেক বলে কোনো কিছুই নেই। এর থেকে ভালো তো পাহাড়ের অফ রোড, বিশ্বাস করো অনেক বেটার। এগুলো কবে হবে, কবে ঠিক হবে, কেউ কিছু জানে না। কি অবস্থা দেখো রাস্তার। ওই ওই ও, এখানে তুমি মানে 40-50-এর উপরে চালাতেই পারবে না তুমি, মানে যে কোনো সময় একটা বড় পটহলে পড়তে পারো, যে কোনো সময়, কোনো গ্যারেন্টি নেই। ওদিকটা তো মানে আরও খারাপ অবস্থা ছিল আগের দিন যখন গেলাম, আরও খারাপ অবস্থা। এদিকে অবস্থা খারাপ, কিন্তু এদিকে একটু মানে গভীর পটহলের সংখ্যা এখনও অবধি একটু কম, 2-3টে দেখেছি। ওদিকটা তো ভর্তি। আমি অন্তত আস্তে আস্তে মানে একটা হয়তো ক্যামেরা বন্দি হয়েছে, আরও 2-3টে গাড়ি দেখলাম বসে গেছে, পুরো ট্রাক আর কি, বড় ট্রাক। মানে এটা ন্যাশনাল হাইওয়ে, এত ট্রাক চলছে, এত বাস চলছে, এই যে এইখানটা তো এত বড় বড় পটহোলস, বুঝবে কী করে বলো? বাবা, আমার চোখ মুখ পুরো মানে মুখের মধ্যে বালি ঢুকে গেছে, এরকম অবস্থা। এখন বাজে ঘড়িতে 10:30, আর আমরা ঢুকলাম এই মুহূর্তে কিষানগঞ্জ। রাস্তার কন্ডিশন তথই বচো। আরে দেখো ছাপরি ডান দিকে, ওই দেখো। ও ওরা আলাদাই কন্ট্রোলে আছে ভাই, আমাদের আলাদাই কন্ট্রোলে চালায় গাড়ি। হিল দিয়ে ধরে আছে, হিল দিয়ে জাস্ট টাচ করে আছি, গাড়ি বেরিয়ে যাচ্ছে। ছাপরি মাল। পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ে বোর্ড। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 30 কিলোমিটার, কলকাতা 475 কিলোমিটার, পূর্ণিয়া 70 কিলোমিটার। অদ্ভুত পাবলিক এরা, অদ্ভুত। আমরা এবার বিহার ক্রস করে পড়লাম আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ডালখোলা, দিনাজপুর। বেসিক্যালি এখন দিনাজপুরের মধ্যে আছি। পূর্ণিয়া মোড়ের পরে যখন আমরা বাইপাসে উঠবো আবার রায়গঞ্জের দিকে যাব, তখন একবার একটু হল্ট করবো, দাঁড়াবো। কারণ এখন আর দাঁড়াতে আমার ইচ্ছে করছে না। এত খারাপ রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি খারাপ রাস্তাটা পেরিয়ে যায় অ্যাটলিস্ট। ওদিকে তো পুরো রাস্তাই মাখন। এই তো এখানে আলাদাই সোয়াগ লোকজনের, উল্টো দিক সোজা দিক, গরু ছাগল সব রাস্তার উপরে, মানুষ রাস্তার উপরে উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছে, যেই যা পারে করছে। আর অদ্ভুত মাল একটা। এটা আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজা। এরপরেই টোল রাস্তা শুরু হচ্ছে, একটু বেটার রাস্তা। টোল নিচ্ছে তবু যদি রাস্তার এই কন্ডিশন হয়, মানে আমি যতদূর জানি টোল নেওয়া হয় মেনটেন্যান্সের জন্য, যাতে রাস্তাটা ভালোভাবে মেনটেন করা যায়। টোল নিচ্ছে আর রাস্তার কন্ডিশন এই যে এরকম। আর কী বলতো, মানে আমি যে একটানা বাঁ দিক দিকে চালাবো সেটাও তো পাই না, উল্টো দিক থেকে গাড়ি আসে বাঁ দিকে। একটু আগে একটা বালির গাড়ি গেল, তোমার ওই সময় ক্যামেরাটা অন ছিল না, মুখের ভেতরে পুরো বালি বালি হয়ে গেছে। মোটামুটি আমরা পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়। এখান থেকে সোজা দেখাচ্ছে পূর্ণিমা, বাঁ দিকে রায়গঞ্জ 51 কিলোমিটার, মালদা 131 কিলোমিটার। এইবার এখান থেকে আমরা ঢুকে গেলাম বাঁ দিক নিয়ে NH-12 কানেক্টর। এবার বাঁ দিক নিয়ে একটু ভালো রাস্তা, শান্তি পাওয়া যাবে। দেখো এখানেও কিছু কিছু জায়গায় টুকটাক যেখানে রাস্তার কাজ এখনো ভালো করা হয়নি, খারাপ আছে আমি না বলছি না, বাট এত খারাপ ছিল না, এত খারাপ নয় আর কি। তো এই যে এসে গেছি পূর্ণিয়া মোড়। এখন ঘড়িতে মোটামুটি বাজে
11:10। এখান থেকে বাঁ দিক নিয়ে সোজা কলকাতার রাস্তা, ব্যাস ঢুকে গেলাম। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 47 কিলোমিটার, মালদা দেখাচ্ছে 123 কিলোমিটার, আর এখান থেকে দুর্গাপুর কানেক্ট করা যায় সেটা দেখাচ্ছে 372 কিলোমিটার। তো ফাইনালি উঠে পড়লাম ডালখোলা বাইপাসে, আর এবার আর রাস্তায় কোনো অসুবিধা হবে না, একদম মাখন রাস্তা। টুকটাক জায়গায় একটু কাজ হচ্ছে এখনও পর্যন্ত, একটু খারাপ আছে, বাট ওভারঅল এই রাস্তার 90% রাস্তা ভালো। দেখি আজকে কতক্ষণে পৌঁছতে পারি। আমার ওরকম কোনো টার্গেট থাকে না যে আমাকে 6 ঘন্টায় যেতে হবে, 8 ঘন্টায় যেতে হবে, কোনো ব্যাপার নেই। কিন্তু তাও যেহেতু আমি হল্ট কম করব আজকে ঠিক করেই রেখেছি, এই জন্য আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি ওখান থেকে, হেভি ব্রেকফাস্ট। তো যতদূর একটা না টানা যায় আমি টানবো, থামবো না মাঝখানে, মানে হল্ট নেবো না বেশি। তো আমি একটু পেট্রোল রিফিল করলাম। তোমরা জানোই আমি একদম খালি হবে তারপরে ভরবো এটা করি না, আমি রিফিল করতে থাকি মাঝখানে মাঝখানে। তো আমার 450 টাকা হলো। এখানে চলে এসেছি বোতল বাড়ি, আর এই বোতল বাড়ি থেকে যে রাস্তাটা একটু বাঁ দিকে ঢুকে গেছে, এখান দিয়েও কিন্তু শিলিগুড়ি ডিরেক্ট চলে যাওয়া যায় পূর্ণিয়াটাকে বাইপাস করে। বিকেলবেলার পর থেকে এই রাস্তাটা একটু মানে সেফ নয় আর কি, বেসিক্যালি কারোর জন্যই সেফ না, এই জন্য কেউ যায় না। এখন সবাই ওই দিক থেকে ঘুরেই যায় ম্যাক্সিমাম লোকজন। বেলা 11:15 আর আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ বাইপাসে। এরপরে রায়গঞ্জের পরে গিয়ে একটু দাঁড়াবো, 2 মিনিট একটু রেস্ট নেবো, বাইকটাকে একটু রেস্ট দেবো, করে আবার চলে যাব মালদা। ইচ্ছে আছে দেখি তার আগে যদি কোনো ঢাবা পাই বা কিছু পাই ওখানেই খেয়ে নেবো। আর এখন আমরা ক্রস করছি রায়গঞ্জ বাইপাসের রেলগেটটা, সেই রেলগেটটা যাওয়ার সময় এটা দেখে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। এখন এক্সাইটেড বিকজ এটা একটা বিশাল মানে ম্যাসিভ একটা ভিউ পাওয়া যায় সামনে, মানে এটার পরে যেন মনে হয় আর কিছু নেই। তো দেখতেই পাচ্ছ দুদিকের লেনই খোলা আছে, কোনো অসুবিধা নেই। আর গ্রামের ভেতর দিয়ে বা টাউনের ভেতর দিয়ে এখন যেতে হয় না, দুদিকের লেন কমপ্লিট। আরে হায় 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 হায়, কি সিন, এই কি সিন, এত সুন্দর এসে এই কি সিন। গল্প গল্প, পুরোটাই গল্প। কি হয়েছে দাদা সামনে? ও সামনে মনে হচ্ছে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি সিন দেখি। मतलब क्या कोई स्ट्राइक वाइक ऐसा कुछ हो रहा है? देखते এখানে কিছু একটা স্ট্রাইক টাইপের কিছু একটা হয়েছে। যাই হোক আমি বেরোই, কেস করেছে। আর পুরো দুদিকের ন্যাশনাল হাইওয়ে বন্ধ।
খেতে দাঁড়িয়েই পড়লাম। এখন ঘড়িতে বাজে 12:05, কিন্তু আমার খিদে পেয়েছে। আমার মনে হচ্ছে যে বেকার অন্য জায়গায় এখন দাঁড়াবো, আবার একবার খাওয়ার জন্য দাঁড়াবো, এতবার না দাঁড়িয়ে একবারই দাঁড়াই খাওয়ার জন্য। এখন খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর একদম টানবো আবার। কী হয় চলো, আমি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে বেরোই, মানে বেরোই বলতে আমি হোটেলে ঢুকি। আচ্ছা, এই হোটেলটা হচ্ছে সেই হোটেলটা যেটাতে আমি আর তিস্তা যখন ফিরছিলাম দার্জিলিং থেকে, আমরা এইখানটায় খেয়েছিলাম। এই সামনে যে বাঁশের এটা দেখতে পাচ্ছ, এইখানটায় খেয়েছিলাম। তো এখানটায় ঢুকিনি, আজকে এখানটায় ঢুকছি, দেখি কি খাবার দাবার কীরকম কিনা বৃত্তান্ত। তো আমি দাঁড়িয়ে পড়েছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমি নিয়ে নিয়েছি একদম প্লেন এগ চাউ। আমি এখনও দামগুলো জানি না, দামটা তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটাতে শেয়ার করবো, কারণ আমার খিদে পেয়ে গেছে। সকালবেলা সেই 9টার সময় যখন বেরিয়েছি, দুটো লুচি খেয়ে বেরিয়েছি, মানে ঘুরি আর ভেবেছিলাম মাঝখানে দাঁড়াবো, তো আর দাঁড়াইনি, একদম রায়গঞ্জ বাইপাস ক্রস করে এসে দাঁড়ালাম। খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি লাঞ্চ বলতে আমি চাউমিনই খেলাম, তোমরা দেখলে। আমার বিল হলো, একটা জল ছিল, জল নিয়ে বিল হলো 200 টাকা। এবার বিষয়টা হচ্ছে যে রেস্টুরেন্টটা দেখতে তো ভালো, আমি জানি না লোকগুলোকে আমার একটু অদ্ভুত লাগলো, কারণ আমি অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর প্রায় আমার এখানে 1 ঘন্টা আমার এখানেই হয়ে গেল। তো আমি বসেছিলাম, বসে থাকার পর আমি নিজে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা কিছু খাবার দাবার পাওয়া যাবে? তো তখন বললো হ্যাঁ, মানে ওই কী খাবেন বলুন। বললো বাঙালি খাবার হবে। আমি তো ভাত খাবো না এখন। জিজ্ঞেস করলাম রুটি হবে কিনা, রুটি হবে না। তারপর বললাম চাউমিন হবে কিনা, তবে বললো চাউমিন হবে। এগ চাউমিন নিলাম। পরিমাণটা বেশ অনেকটাই, মানে আমার মতো রাক্ষসের জন্য একটা, মানে আমি নিজেকে রাক্ষসই ভাবি সবসময়। চাউমিনের ক্ষেত্রে ওটা মানে দুজন আরামসে খেতে পারে, আর চাউমিনটা যেহেতু আমি মানে রেজিস্ট করতে পারি না, আমি খেয়ে নিয়েছি পুরোটা। তো ওটা 180 টাকা ছিল, এগ চাউমিনে 180 টাকা। এই জায়গাতে আমার একটু ওভার প্রাইস মনে হলো, স্বাদ ঠিকঠাক ছিল। এটা যদি পাহাড়ে হতো তাহলে আমি বলতাম না ঠিক আছে 180 টাকা চিপ। এখানে 180 টাকা এগ চাউমিনটা আমার একটু কেমন লাগলো। বাকি জল ছিল। এবার আমি বললাম যে আমাকে একটু জল গরম করে দেওয়া যাবে, আর ফ্লাস্কে একটু করে দেওয়া যাবে। তো একটু দোনামোনা করতে, মানে সবার মধ্যে একটা দোনামোনা ব্যাপার আছে, একটু দোনামোনা করে বলে আচ্ছা ঠিক আছে, আপনি মানে আমাকে যে জলটা দিয়েছিল সেই জলটাই গরম করে দিল, মানে এক্সট্রা জল দিতে হয়তো ওনাদের প্রবলেম, যাই হোক সেটা ওনাদের ব্যাপার। এখন রায়গঞ্জ ছেড়ে বেরোলাম, এরপর মালদা, তারপরে ফারাক্কা, বহরমপুর, আর তারপর কৃষ্ণনগর। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে, দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। ঘড়িতে সময় এখন 1:45, আর আমরা পৌঁছে গেলাম মালদা বাইপাস। গাজল পেরোলাম সবে, আর পৌঁছে গেলাম আমাদের আজকের মোস্ট প্রবাবলি 3 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। মালদা মানেই আম, আর আমের বাগান আমার দুদিকে, ডান দিকে বাঁ দিকে, মানে এইটা দেখলেই বোঝা যায় যে আমরা মালদা এসে গেছি। আসলে মালদার লোকজন খুব বড় লোক, কেন জানো তো? কারণ ওরা মালদার। এখন বাজে ঘড়িতে 2:10, একটু পরেই ঢুকবো কালিয়াচক। দেখো সামনে সব ম্যাজিক দেখাচ্ছে, ঠিক আছে? এটা ন্যাশনাল হাইওয়ে নয়, ওদের বাড়ির বাগান আর কি। আশা করি এই মুহূর্তে এটা দুপুরবেলা অতটা ভিড়ভাড়টা থাকবে না। এবার জানি না কপালে থাকলে কি হবে। পৌঁছলাম সুজাপুর। এইখান থেকে এবার এইরকম গল্প শুরু হবে, জ্যাম 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 জেলি সব কিছুই আছে, শুধু ব্রেডটা নেই আর কি। আড়াইটা এখন, একদম কাটায় আমার ঘড়ি অনুযায়ী। আর আমরা ঢুকলাম কালিয়াচক। কি ভাগ্য আমার, আমি একদম সামনে এসে দাঁড়িয়েছি অলমোস্ট, মানে জ্যাম বিশেষ নেই। আসলে এই সময়টা দুপুরবেলা, ওই জন্য জ্যামটা বিশেষ থাকে না। চলো সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখান থেকে তাড়াতাড়ি বেরোই, আর ভাল লাগছে না। বাজারটা পেরোচ্ছি, একদম ছেড়ে দিয়েছে। চল চলো। ইয়েস। গরু মানুষ সব একরকম, সব এক। চলো, এরপর আমাদের ফারাক্কার পর বহরমপুর। খুব সম্ভবত আজকে আমাদের দিনের 4র্থ টোল প্লাজা, যদি ভুল হয় আমাকে একটু কারেকশন করে দিও। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এই যে বাঁদিকে জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা তৈরি হচ্ছে এখন, যখন ফারাক্কার ওপরে নতুন ব্রিজটা তৈরি হয়ে যাবে তখন এইটা এইটাই অ্যাকচুয়ালি কানেক্ট করবে, আর রাস্তাটা তখন আরও বড় হবে আর দেখতে আরও সুন্দর হবে ডেফিনেটলি। তো এখন বাজে পাক্কা 3টে, আর আমি পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের উপরে। আর দূর থেকে দেখতে পাচ্ছি জ্যাম হালকা আছে, হালকা না ভালোই আছে মনে হয়।
হেলমেট ছাড়া যাই হোক আর কি বলবো বলো। যাক জ্যাম আছে, বাট ওরকম মনে হয় যে দাঁড়িয়ে আছে, চলছে। এদিকে অনেকটা চড়া পড়ে গেছে এই মুহূর্তে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। দারুণ লাগছে পড়ন্ত সূর্যের আলো। একদম ধীরে সুস্থে যাবো, তোমাদেরকে দেখাবো পুরোটা। ডান দিকটা দেখো পুরো ভর্তি, আর বাঁ দিকে চড়া হালকা। বাঁ দিকটা বাংলাদেশ, ডান দিকটা আসছে। ডান দিকে ওদিকেই আগে একটা নদী পেরিয়ে গেছে গঙ্গা হিসাবে। ও শিট, ও কেস করেছে, এটা খুলে গেল, দাঁড়াতে হবে আমাকে একটু। আর সাইডের হ্যান্ডগার্ডটা খুলে গেল। ও ঠিক আছে, এটা পেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, ওয়েল্ডিংটাই বেরিয়ে গেছে খুলে। দেখতে পাচ্ছি এই দিকে লক গেটটা খোলা আছে, আর এখানে বৃহৎ একটা স্রোত আমি দেখতে পাচ্ছি নিচের দিকে। দাঁড়িয়ে এটা ঠিক করতে হবে, এটা দাঁড়াই। এই মালটা খুলে, জাস্ট ওয়েল্ডিংটা খুলে বেরিয়ে গেছে। অন্তত এদিকেরটা থাক, এদিকেরটা খুলে ঢুকিয়ে নিই। তো আমার ডান দিকের যে হ্যান্ড গার্ডটা, বেসিক্যালি লিভার গার্ডটা, সেটা ওয়েল্ডিংটা খুলে গেছে। কী করে খুললো বুঝতে পারলাম না, যে পুরনো হয়ে গেছে, খুলতেই পারে। তো আমি ভাবছিলাম বাঁ দিকেরটা খুলে নিই, কারণ এলাঙ্কি আছে আমার কাছে, কিন্তু সময় লেগে যাবে, খুলতে অনেকটা সময় লেগে যাবে। এরকমভাবেই যাই। এইগুলো ছোটোখাটো জিনিসপত্র হতেই থাকে, এগুলো ট্যুরের একটা পার্ট। এই মুহূর্তে আমরা ফারাক্কা ব্যারেজ পেরিয়ে এগিয়ে যাচ্ছি এবার বহরমপুরের দিকে। আজকে আমাদের পঞ্চম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। উল্টো দিকে যাচ্ছে আর কি পুরো জিনিসটা। আগে এদিক থেকে শুরু হয়েছিল, আবার উল্টো দিকে যাচ্ছে, মানে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ডের মতো একটা বিষয় আর কি। এই মুহূর্তে আমরা পেরোবো আহিরান ব্রিজ। এখন বাজে ঘড়িতে কটা, 4:45। তো আমরা এই মুহূর্তে আছি মোরগ্রাম। এখান থেকে ডান দিকে গেলে বোলপুর, সোজা যাচ্ছি কলকাতা। তোমরা যারা প্রথমবার এটা দেখছো, তোমরা অনেকেই জানো, যারা রাইড করতো আগে, যারা রাইড করে তারা জানে। তাও আমি একবার শেয়ার করে দিচ্ছি, যারা প্রথমবার হয়তো দেখছো। এই যে রাস্তাটা, ডান দিকে রাস্তাটা গেছে, এটা রামপুরহাটের দিকে, মানে বীরভূমের দিকে গেছে। আগে কি হতো, আগে যখন কৃষ্ণনগর দিয়ে রাস্তাটা একভাবে তৈরি হয়নি, তখন লোকজন বর্ধমান হয়ে, রামপুরহাট হয়ে এই মোরগ্রাম দিয়ে ঢুকতো, এবং সেই রাস্তাটা যথেষ্ট কঠিন ছিল। মানে এখন যেরকম খুব ইজিলি এখানে চলে আসতে পারছি, আর রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, তখন কিন্তু এত ইজি ব্যাপারটা ছিল না। এখান থেকে বহরমপুর বাইপাস দেখাচ্ছে 38 কিলোমিটার, পলসন্দা 17 কিলোমিটার। খুব সম্ভবত আমাদের 7 নম্বর টোল প্লাজা, যদি ভুল করে থাকি তাহলে কমেন্টে জানিও। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এবারের মতো শেষবার তোমাদেরকে বিকেলের পড়ন্ত আলোয় তোমাদেরকে দেখাচ্ছি বহরমপুর বাইপাস। এই সানসেটটা দারুণ লাগছে দেখতে, দেখো। আমি এটা গোছানোর জন্য দাঁড়ালাম এখানে, আমি আর খেয়াল করিনি এতটা। যেখানে দাঁড়িয়েছিলাম যাওয়ার সময়, আমি এক্স্যাক্টলি সেইখানেই ফেরার সময় দাঁড়িয়েছি। ওই দিকে সোজা যে বিশ্রামাগারটা, ওখানেই দাঁড়িয়ে খেয়েছিলাম সেদিন। আর আজকে কোইন্সিডেন্টলি আমি এখানেই দাঁড়িয়েছি। কি অদ্ভুত না পুরো জিনিসটা। একটু সামনে যাব, সামনে ওই জায়গাটাতে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো বহরমপুর বাইপাসে আমি খানিকক্ষণ দাঁড়ালাম এবং একটু সূর্যাস্তটা উপভোগ করলাম, একটু ব্রেক নিলাম, নিয়ে এবার আবার চলে যাচ্ছে এবার কৃষ্ণনগর, এবং তারপরে আমাদের বারাসাত, কলকাতা। এখান থেকে কলকাতা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি না এখনও, কলকাতা দেখাচ্ছে 191 কিলোমিটার, রানাঘাট 114 কিলোমিটার, কৃষ্ণনগর 83 কিলোমিটার। এখন খুব সম্ভবত পেরোচ্ছি বেলডাঙ্গা এলাকাটা।
হাতিকে আমার ভয় নেই, আর মানুষকে ভয়, এই জন্যই ভয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে পাহাড়ে চালানো তো বেশ কঠিন। পাহাড়ে চালানো কঠিন না, সমতলে চালানো সব থেকে কঠিন। কালকে যখন আমি রাত্রিবেলা আসছিলাম, ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে একটা আলো পর্যন্ত নেই, একটা মানুষ পর্যন্ত নেই, হেয়ার পিন বেন্ড আছে, নিচে নামছি, উপরে উঠছি, আমার বিশ্বাস করে একটু ভয় লাগে, 1 সেকেন্ডের জন্য ভয় লাগেনি। এইখানে ভয় লাগে, এই যে এই যে এই যে মাঝখান থেকে চলে যাবে, তুমি যে দিক থেকে যাচ্ছ সেই দিক থেকে আসবে, উল্টো দিক থেকে। এইগুলো তো আর ওখানে হয় না। হাতি এদের থেকে অনেক 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 বেটার, অনেক বেটার। হয়তো খেতে বা কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়তো আসবে। এই দেখা, এই যে পাহাড়ে তো টোটো চলে না, না? আর হাতিরা এলেও হয়তো একটু দূরে দাঁড়িয়ে থাকবে, আমিও দেখবো, আলোটা জ্বালা থাকবে, কিছুক্ষণ পর নিজেরাই চলে যাবে, ক্ষতি করতে আসবে না। মানে তুমি যদি কোনো রকম ওদেরকে ডিস্টার্ব না করো, মানে ডিস্টার্ব না করা তো দূরের কথা, কারণ তো মুখের সামনে এসে সবাই নাচবে। এর থেকে পাহাড়ে চালানো অনেক সোজা, অনেক সোজা। এক্স্যাক্টলি জানি না কোথায় আছি, পাগলের মতো ছুটছি না, ওই আর কি পাগলের মতো যাচ্ছি আর কি। মেবি বেলডাঙ্গা হবে এটা, পলাশি পেরিয়ে এলাম, তারপরে এটা তো বেলডাঙ্গা হওয়াই উচিত। আমার না আর মনে নেই, বিশ্বাস করে, এটা কত নম্বর টোল প্লাজা হবে। এরপরে কৃষ্ণনগর, আর এখন ঘড়িতে বাজে 6:15, মাত্র 6:15। এই মুহূর্তে হয়তো ঘড়িতে বাজে 6:30, আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না। আমি পৌঁছে গেছি অলমোস্ট কৃষ্ণনগর বাইপাস। দেখতে থাকো হিপ্পি হিপো দা কাপল। তো এখন আমার ঘড়িতে বাজে কটা বাজে? 7:50, মানে ওই ধরো 7:45 বা 8টা বাজতে যায়। আর আমি দাঁড়িয়ে গেছি এই জায়গাটাতে, একটুখানি দাঁড়ালাম। মানে এটা হচ্ছে ওই বড়জাগুলির মোড়টা, যেটা আর কি, যেখান থেকে মেন হাইওয়েটা শুরু হয়, আর ভেতরে সন্তোষপুরের রাস্তাটা বা শুরু হবে, ছোট রাস্তাটা। একটু দাঁড়িয়ে গেলাম, ব্রেক নিলাম, ব্রেক নিয়ে এবার বেরোবো। মোটামুটি আরও তো একটু সময় লাগবে, ভেতরে এই রাস্তাটা ছোট রাস্তা, জ্যাম ট্যাম হয় মাঝে মধ্যে, তো বেরিয়ে যাই, দেখি কতক্ষণে আমি কলকাতা পৌঁছতে পারি। দেখতে থাকো হিপি হিপো দা কাপল। সামনের ভদ্রলোকের বাইকটা থেকে যা ধোঁয়া বেরোচ্ছে, এখন সন্ধেবেলা, তো গান হওয়া উচিত ছিল, শাম হ্যায় ধোঁয়া ধোঁয়া। বাবা কি অবস্থা বাইকটার। তো এই যে রাস্তাটা কবে ঠিক হবে নাকি আদৌ হবে না, তোমরা যদি জেনে থাকো যে এর কি ফিউচার, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আমাকে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো। তো এখন ঘড়িতে বাজে 8:30 খুব সম্ভবত, হ্যাঁ 8:30। আর আমি ঢুকে গেছি বারাসাত, এটা হচ্ছে বারাসাত কাঠগোলা। আমি কলকাতা বিরাটি থেকে এই মুহূর্তে কলকাতা টাচ করলাম, দেখো পাক্কা 9টা, মানে আমি 12 ঘন্টায় কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া, বসা, ব্রেক সব কিছু নিয়ে আমি মোটামুটি 12 ঘন্টায় কমপ্লিট করলাম। এই সময় প্রচণ্ড জ্যাম, দেখতেই পাচ্ছ। আই লাভ NDDM, দ্য মিনিং। এখানে এসে ফেসে গেলাম পুরো, নাহলে এতক্ষণে বাড়ি ঢুকে যেতাম। ফাইনালি যেখান থেকে শুরু করেছিলাম সেদিন ভোরে, পাটুলি, ফিরে এলাম সেখানেই। ট্রিপ শেষ, চলে এলাম আমাদের গলি। বাইকটা ঢুকিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, আর আজ ভিডিওটা এন্ড করছি, বা বলতে পারো সিরিজটা এন্ড করছি। তো আলটিমেটলি বাইক পার্ক করে লাগেজটাকে উপরে তুলে চলে এসেছি। দেখতে পাচ্ছ নিচে এখনো পর্যন্ত আমার লাগেজপত্র, কয়েকটা জিনিস একটু বের করতে হতো, সেগুলো বের করে নিয়েছি। আর বাকি সব থাক, এগুলো পরে করবো। এখন আর এনার্জি হচ্ছে না, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আমার বক্তব্য যা কিছু ছিল সব তোমাদেরকে বলে দিয়েছি, আর বিশেষ কিছু নতুন করে বলার নেই। আর বিশেষ কিছু বলতে যাওয়া হচ্ছে শুধু মানে সময়ের অপচয় হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। প্লিজ যারা নতুন দেখছো, আবারও বলছি, যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বুঝতে পেরেছো ভীষণ ইন্টারেস্টিং, এবং ইন ফিউচার আরও ইন্টারেস্টিং জিনিসপত্রও হতে চলেছে। কৃষ্ণ অরণ্য অভিযান অন্য এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিয়ে গেল আমাকে, তো ডেফিনেটলি অনেক কিছু দিল এবারের এই অভিযান। দেখতে থাকো হিপ্পি হিপো দা কাপল। ফিরে আসছি পরের অ্যাডভেঞ্চার নিয়ে। হিপ্পি হিপো ওভার অ্যান্ড আউট।